এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? তোরাই বা এসব লিখতে বলিস কেন? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই যে দেখো, অমলেন্দুবাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান, তিনি লিখেছেন। এখান থেকে পড়ার সময়ে এইটি যে রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে, চিনতে পারছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এত কিছু কি মনে থাকে দিদি ভাই? কত লোক তো আসে, কত লোক চলে যায়, মেয়েটা শুনবে না। ওসব জানি না কিছু, কচুবাটা খাওয়াতেই হবে আমাকে। আজই আমি লিস্ট লিখে দিচ্ছি। ফেসবুক পেজে তুমি আবার কচুবাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে? ইন্দুবালা ভাতের হোটেলের নোনা ধরা সিমেন্টের কালো বোর্ডটা যে কবে থেকে ফেসবুকের বোর্ড হয়ে গেছে ইন্দুবালা সেটা জানেন না, জানার কথাও না। এখনকার ফোন ইন্দুবালা ব্যবহার করেন না, তার কাছে সেই কবেকার ল্যান্ডলাইন। সরকারের ফোনের ব্যবসা লাঠে উঠলেও ইন্দুবালা সেই ফোনে আজও কাজ চালান। ছেলেরা মেয়েরা ওই ফোনেই মায়ের খবর নেয়। ইন্দুবালা দুটো কথা বলে শান্তি পান। তবে এই এখনকার ছেলে মেয়েদের ফোন ব্যবহার না করলেও তিনি বুঝতে পারেন এর মাহাত্ম্য কী। ওখানে কিছু লেখা হয়ে গেলেই গোটা বিশ্বের লোক জানতে পারবে, আর ঠিক তখন থেকেই বাড়বে উৎপাত। সেই কবেকার পুরনো ল্যান্ডলাইন ফোনটা আবার বাঁচতে থাকবে, ক্রিং ক্রিং ক্রিং। বাড়ির সামনে ভিড় হবে, 10 জনের বদলে 100 জন ভাত খেতে চলে আসবে। পাড়ার লোক বিরক্ত হবে গাড়ি রাখার জায়গা পাবে না বলে। ধনঞ্জয় বড় খোকা, ছোট খোকা, খুকি সবাইকে ফোন করবে, নালিশ জানাবে। আর কেউ আসুক না আসুক, বড় খোকা এসে বসে থাকবে ঠায়, নজর রাখবে। তাকে নজরে রাখার জন্য তার বাড়ি থেকে বউ ফোন করবে, ছেলে ফোন করবে। সে এক অদ্ভুত পরিস্থিতি। এইসব ভেবেই শীত আসা সন্ধেয় ইন্দুবালা ঘামতে শুরু করেন। আগে এমন হতো না, কেউ খেতে চাইলেই ইন্দুবালার আনন্দ হতো, এখনও হয়, কিন্তু এত বড় হয়ে যায় ব্যাপারটা, সব কিছু ইন্দুবালা যেন সামলাতে পারেন না। তবুও বাইরের থেকে কিছু বোঝা যায় না বুড়ির। এখনও সাধারণ দিনে ভাতের হোটেলে পাত পড়ে কম করে 300 মানুষের। বুড়ি এই বয়সে উনুনের সামনে এসে যখন কড়াই পেতে দাঁড়ান, সাক্ষাৎ অন্নপূর্ণা মেনে গড় করে অনেকে। কি হলো, কিছু বলছো না যে? সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালার মুখে হাসি ফোটে। কোথা থেকে আমার ঠাম্মার মতো অমন চোখ পেয়েছিস বলতো? আর অমন পাড়া গিয়ে বিধবাদের মতো চুল কেটেছিস কেন? সঞ্চারী বলে, ইস, পাড়াগে বিধবার মতো লাগছে বুঝি? কত টাকা দিয়ে চুল কেটেছি জানো? শুনলে মামার বাড়ি থেকে বার করে দেবে। কেন, খারাপ লাগছে দেখতে? ইন্দুবালা হাসেন। মোটেই না, মিষ্টি লাগছে। মামা না হয় চুল কাটার দাম জানতে পারল না, কিন্তু এই যে দিন নেই রাত নেই মেসের জানলার ধারে দাঁড়িয়ে ফসফস করে সবাই মিলে সিগারেট টানা হয়, সেটার কথা জানে তো? মেয়েটা জিভ বার করে। তুমি কি সব খেয়াল রাখো ঠাম্মা? ইন্দুবালা হাসেন। একদিন সময় করে নিশ্চয়ই কচুবাটা খাওয়াবো দিদি ভাই, কিন্তু আজকে ওই সব তোমাদের কি সব পেজ টেজে লিখো না কিছু, কেমন কেমন? মেয়েটা বলে, কেন, লিখলে কি হবে? ইন্দুবালা বোঝান, আগে ওই নরম কচুটাকে আমায় পেতে হবে তো। সেই শহর কি আছে? বললেই কেউ ছাই গাদায় হওয়া একটা কচু গাছ অমনি উপরে নিয়ে চলে আসবে। আর সে কচু হলে তো হবে না, সেই মানকচুর ভেতরে দুধের টইটম্বুর হতে হবে। গাছ দেখলে বুঝতে হবে গর্ভিণী সে। অনেক তরিজুত করে তাকে তুলতে হবে, রান্না করতে হবে, তবেই না অনেকদিন পর তুইও আমাকে মনে রাখবি। তখন হয়তো কোনো বিদেশ বিভুঁই থেকে আমার কথা লিখবি। এই ভর সন্ধে নামার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে। আমি কোথাও যাব না ঠাম্মি, কোথাও না। আমি শুধু ওই মেসবাড়িটায় থাকবো আর তোমার রান্না খাবো। ছুটতে চলে যায় সঞ্চারী। অমন ছলছল চোখ করে একদিনও ইন্দুবালাও বলেছিল কলাপাতা ছেড়ে সে কোথাও যাবে না, কোনো দিনও না। ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন। ঠাম্মা বলেছিল, মেয়েদের প্রাণ হলো কই মাছের জান। কত কি যে করতে হবে আর দেখতে হবে জীবনে। এই ছোট্ট গ্রামটায় আমার মতো কেন পড়ে থাকবি বলতো? সবে শীত আসা সন্ধ্যায় কবে কার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়ে। কার বেশ ধরে এসে তুমি আমার কাছে আজ খেতে চাইছো ঠাম্মা? আমি যে বড্ড বুড়ি হয়ে গেছি। তোমার ইন্দু যে আগের মতো আর নেই গো। চোখ থেকে জল পড়ে। ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ মোছে। একটু পরে দেওয়া যেত না আঁচটা? ধোঁয়ায় চোখ জ্বলে গেল যে ধনা।
লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছল ছল চোখে তাকাতো। কি হয়েছে জানতে চাইলে কিছুই বলতে হতো না। স্বামীটা যে তার কোথায় পালিয়েছিল কেউ জানে না। অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করত। ইন্দুবালা বুঝতো একজন একা থাকা মানুষই বুঝতে পারে আরেকজনের একার লড়াইয়ের মর্ম। ওরা যেন দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকতো একে অপরকে। খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না। ইন্দুবালার হোটেল শুরু হবার পর লক্ষ্মীর কোচরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার। লক্ষ্মী নেবে না কিছুতেই। ইন্দুবালা বলতো, এক মা তার সন্তানদের দিচ্ছে, তুই নিবি না তো? লক্ষ্মী তার প্রতিদানে ফিরিয়ে দিয়ে যেত অনেক কিছু। মাছ ছাড়াও কচু, মেটে আলু, যেগুলো চট করে বাজারে পাওয়া যেত না। কবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করে চুই ঝাল। ইন্দুবালার সেদিন যেন সারা দিন ঘোরের মধ্যে কাটলো। এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে এলো আঁচলে করে। ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে, একটু তুলে রাখলেন, আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে। ভাবলেন একবার যদি চুই ঝাল গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন আর সব রান্নায় চুই ঝালের মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন। কিন্তু সেটা আর হয়নি, বাঁচেনি গাছটা। সেও হয়তো বুঝেছিল উদ্বাস্তু হয়ে বাঁচার দায় অনেক। একটা সময় ছিল যখন লক্ষ্মী নানান রকমের খবর রাখত। কার বাড়িতে কচু হয়েছে, কার বাড়িতে লাউ, কে কুমড়ো শাক ফেলে দিতে চায়, সব কুড়িয়ে বাড়িতে নিয়ে আসতো লক্ষ্মী। এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয়। ও না থাকলে আজ এই হোটেল হতোই না। এক মাছওয়ালি কেমন যেন ইন্দুবালার মনের সব কথা জেনে যেত। টের পেত ইন্দুবালা কি ভাবছে। তুই কি ঝাড়ফুঁক টুকটাক জানিস লক্ষ্মী? বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি যাওয়ার আগে গল্প করত সে। ওই সব জানলে সেই কোথা থেকে এসে মাছের টুকরি নিয়ে দৌড়ে দৌড়ে ফিরি মা। ইন্দুবালা ভাবেন তাও ঠিক, তার গল্প লক্ষ্মী জানে, কিন্তু লক্ষ্মীর গল্প তো তার জানা নেই। এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা। এ লক্ষ্মী, তোর বাড়ি কোথায় রে? লক্ষ্মী হাসে, কেন তুই যাবি? ইন্দুবালা বলেন, হ্যাঁ যাব। তুই আগে বল কোথায় থাকিস। লক্ষ্মী বলে, শোনো তাহলে, এখান থেকে স্টেশন। ইন্দুবালা বলে, মানে শিয়ালদা? লক্ষ্মী ঘাড় নাড়ে, হ্যাঁ গো। সেখান থেকে ক্যানিং লোকাল চড়ে একেবারে লাস্ট স্টেশনের আগে 3টে স্টেশন, ওখান থেকে আবার রিক্সা ভ্যান। চল, যাবি আজকে? হাসে লক্ষ্মী। ইন্দুবালা বলেন, আজ তো যাবো না, তোকেও যেতে দেবো না, এত দূর থাকিস তুই। একটু পরেই সন্ধে নামবে, তার উপরে ছিটছিট করে বৃষ্টি পড়ছে। থেকে যা লক্ষ্মী, এই শীতের দিনে নাইবা এত দূরের পথ পাড়ি গেলি। লক্ষ্মী অবাক হয়ে বলে, হায় রাম, কি বলছিস মা তুই? বাড়ি না গেলে মাছ আনবো কি করে? মাছ না আনলে খাবো কি? তুই হোটেল চালাবি কি করে? লক্ষ্মী সেই শীতের বাদলে বেরিয়ে যায়। অনেক সকালে এসে দরজা হাটকায় লক্ষ্মী, মা, ওই মা, এখনো তুই শুয়ে আছিস? ইন্দুবালা বেরিয়ে দেখেন মাছের সাথে একটা মস্ত মানকচু। তুই এটার কথাই বলেছিলিস না মা? ইন্দুবালা অবাক হয়ে যান, এটাকে কোথায় পেলি তুই? লক্ষ্মী বলে যায়, সে অনেক বড় গল্প আছে মা, বাজার ফিরতা পথে বলবো। লক্ষ্মী চলে যায়। 2 ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন। সেগুলোকে জলে ভেজান, কুর্নি নিয়ে এসে টুকরোগুলো কুটতে বসেন। ধনঞ্জয় নিয়ে ধুয়ে এসে ভীষণ চটপাট করতে শুরু করে। কোনো সহজ রান্না তোমার হেসেলে নেই না? একে কচু, তার উপর এই নারকেল, কি হবে শুনি? ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন, কয়লার বস্তার মুখ ঠেকেছিলি কাল রাতে? সব তো জলে চিপসে হয়ে গেছে, রান্না হবে কি দিয়ে? লক্ষ্মী কচু না আনলে লোকগুলো ফিরে যেত, অনাসৃষ্টি হতো। এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গিয়ে, দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কি না। ধনঞ্জয় কথায় বাড়ায় না, নিজে ভুল করেছে, কয়লার বস্তা ঢাকেনি, ভিজে গেছে সব। মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায় ধনঞ্জয়। ইন্দুবালা কুর্নিতে কচু আর নারকেল কোরান। সেই কচু আর নারকেল সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলটায় বাটতে থাকেন। 4 পাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে। অনেক দিন পর খুলনার কলাপোতা যেন ছাদছানি দিয়েই তাকে। ইন্দুবালাকে ডাকে বসপুকুরের পাশে বালছাড় পেরিয়ে কচু বনে। শীতের অবেলার বৃষ্টি, মাথায় 2টো বড় কচু পাতা নিয়ে 2 ভাই বোন কচু তুলতে যায়। গা হাত পা চুলকোয়। মা বকে,
ঠাম্মার কাদো কাদো মুখটা আজও কেমন যেন মনে পড়ে যায় ইন্দুবালার। জ্বরের পরে স্বাধীন মুখে খেতে চেয়েছিলেন কচুবাটা, মাকে বলেননি। জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসবি নাকি ইন্দু বসিদের বাগান থেকে একটা কচু তুলে? ইন্দু না বলতে পারেনি, ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে করে নিয়েছিল সে। কিন্তু ইন্দু কি করে চিনবে ভালো মানকচু? সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজের হাতে করে শিখিয়েছে। চারপাশ থেকে ছড়ার মতন পাতা বেরিয়ে আছে, যার ফুলের মতো হয়ে আছে গাছ। জানবি সে গর্ভবতী, মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে, তার মধ্যে টই টুম্বর দুধ। গোড়ায় ডেউ পিঁপড়েগুলো দেখেছিস লোভীর মতো কেমন ঘুরে বেড়াচ্ছে? ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন, ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল, উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করা হলো। গায়ে শক্তি ছিল বুড়ির, সেই কচু কেটে বেটে গা শুদ্ধ লোক খেলো। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না। ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা চুলকাচ্ছে, কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা, চুলকোতে চুলকোতে ফুলে গেছে হাতের উপর দিকটা। তার সাথে মা গা মাথায় করছে চিল চিৎকার করে। বুড়ি মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে, পিড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে, কচুর উপরে ছড়িয়ে দেয় কাঁচা তেল।